হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। আজকে আমি যে ঘটনাটা নিয়ে আপনাদের সামনে আসলাম, একজন অসহায় বাবার সন্তানকে বাঁচানোর আর্তনাদ। আমি প্রতিদিনকার রুটিন অনুযায়ী আজকে সকাল 6:10 ঘুম থেকে উঠি এবং নিয়ম অনুযায়ী আমি মোবাইলটা হাতে নিয়ে কিচেনে আসি। আমার মেয়ের ক্লাস ছিল, কাজে মেয়ে স্কুলে যাবে, মেয়ের ব্রেকফাস্টটা তৈরি করার জন্য কিচেনে আসি। তো কিচেনে আসতে আসতে আমি মোবাইলে ইউটিউবটা অন করি, কারণ প্রত্যেক দিন সকালে আমি ইউটিউব অন করে আমার ইউটিউব ফ্রেন্ডদের কারো না কারো ভিডিও ছেড়ে রাখি। তো সেটা করার জন্য যখন ইউটিউবটা অন করি, সঙ্গে সঙ্গে একটা নিউজ আমার চোখে পড়লো যে একজন বাবা তার সন্তানদের সমান বাচ্চাদের সামনে 2 হাত এইরকম জোর করে বলছে, ভাই প্লিজ রাস্তাটা ছেড়ে দেন, আমার বাচ্চাকে বাঁচান, আমাকে যেতে দেন, আমার বাচ্চা খুবই অসুস্থ, মুমূর্ষ অবস্থায় রয়েছে, আমাকে যেতে দেন, আমার বাচ্চাটাকে বাঁচান। তো এই নিউজটা দেখার পর আমার কিউরিয়াসিটি জাগলো যে কি হয়েছে ওনার বাচ্চার, কাদের কাছে সে 2 হাত জোর করে অনুরোধ করছে। তখন আমি ডাইনিংয়ে একটা চেয়ার টেনে বসে গেলাম, কিচেনে যাই। কিচেনে না গিয়েই আমি চেয়ারে বসে ভিডিওটা অন করি নিউজটা দেখার জন্যে। দেখি যে এটা গতকালকের ঘটনা, যে শাহবাগে ডিপ্লোমা নার্সিংয়ের যে স্টুডেন্টগুলি, যারা নার্স, ডিপ্লোমা নার্স, তারা ছেলে মেয়ে ওরা উভয়ে ব্যারিকেড করলো, আন্দোলন করছে। তো সে আন্দোলনের চিত্র এটা। তো আমি আপনাদেরকে সেই বাবার কিছুটা আর্তনাদের ক্লিপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আসছি আমি মূল অংশে। আমি দুঃখিত, ওনার সব কথাগুলি আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ চারপাশে অনেক শব্দ, শাহবাগ এলাকায়, তো তার মধ্যে আন্দোলনের মধ্যে যে আপনারা দেখে বুঝতে পারছেন যে একজন বাবা কতটা অসহায়ভাবে তার বাচ্চাকে বাঁচানোর জন্যে এই বাচ্চাদের কাছে 2 হাতে অনুরোধ করছে এবং চিৎকার করছে। তার 7 মাস নাকি 7 বছর, ভালো বোঝা যাচ্ছে না, বাচ্চা প্যারালাইজ একটা বাচ্চা অ্যাম্বুলেন্সে আছে, সেই অ্যাম্বুলেন্স পর্যন্ত ওরা ছেড়ে দিচ্ছে না। আর ঢাকা শহরে যত আন্দোলন হচ্ছে সবাই ওই শাহবাগ এলাকাটাকেই বেছে নিচ্ছে এবং শাহবাগ এলাকায় এসে জড়ো হচ্ছে। সেই গুল চত্বরটা সবাই দখল করছে। আর ঢাকা শহরের সবচেয়ে জমজমাট জায়গা এবং গাড়ি চলাচলের বিভিন্ন জায়গায় আসা যাওয়ার কেন্দ্রস্থল কিন্তু হচ্ছে শাহবাগ এলাকা। আমি মতিঝিল যাই, কাকরাইল যাই, পুরান ঢাকায় যাই, ঢাকা ইউনিভার্সিটিতে যাই, কিংবা ফার্মগেটের ওইদিকে যাই, নিউ মার্কেটের ওইদিকে যাই, আমাকে সেই শাহবাগ হয়ে যেতে হবে। এই জায়গাটা যখন কোনো না কোনো আন্দোলন হবে তখনই সবাই আইসা এই জায়গাটা দখল করবে। এখন দেখেন যে একজন ভদ্র মহিলা, সে অফিসে যেতে পারছে না, এখানে এসে তার বাইক নিয়ে আটকে গেল এবং ওদের সাথে ভয়ঙ্করভাবে সে চিৎকার করছে। দেয়ালে পিঠ ঠেকে গেলে আর কি করবে? শহর হয়ে গেছে, কোথায় কোথায় আন্দোলন, শাহবাগ বন্ধ। আমরা যারা ঢাকা শহরে বসবাস করি আজকে সঠিক সময়ে বাসায় পৌঁছাতে পারি না। প্রতিদিনে আন্দোলন, এই আন্দোলনে সহ্য করা যায় না। আপনারা যদি আন্দোলন করেন, একটা মুক্ত জায়গায় আন্দোলন করে, শাহবাগ বন্ধ করে দিয়ে আমরা অসহ্য হয়ে গেছি, ছেলে মেয়ের কাছে সঠিক সময় যেতে পারি না।
বাজার করতে পারি না। দেখলেন তো মানুষের কি অবস্থা, তারা সঠিক টাইমে বাসায় ফিরতে পারছে না, সঠিক টাইমে অফিসে যেতে পারছে না, ব্যবসা যারা করেন তারা তাদের কর্মস্থলে যেতে পারছে না। মানে কি অবস্থা হচ্ছে ঢাকা শহরে। এই ভদ্রলোক ঠিকই বলেছে যে কথায় কথায় আন্দোলন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে। যে কোনো একটা ছোটোখাটো ইস্যু নিয়েও আন্দোলন, বড় কোনো ইস্যু নিয়েও আন্দোলন। আর এদের দাবি, মানে আমাদের এত দাবির শেষ নেই। প্রথম আমরা সরকারকে, হাসিনাকে নামে আমরা ডক্টর ইউনূসকে বসালাম। ইউনূসকে বসানোর পর বেচারা সে আর শান্তি পেল না। তাকে একটার পর একটা দাবি তাকে পূরণ করার জন্য সবাই আন্দোলনে মেতে উঠেছে। সে কয়জনের দাবি সে পূরণ করবে বসতে না বসতে? এই যে দেখছেন, উনি একজন সিএনজি চালক, যে ব্যক্তি সিএনজি চালিয়ে সংসার চালায়। এখন সেও ক্ষেপে গিয়েছে যে যেখানেই যাচ্ছি এই শাহবাগ হয়ে আমাকে যেতে হচ্ছে, আর আমি আটকে যাচ্ছি, না পারতেছি এখান থেকে বের হতে, না পারতেছি মানে কোথাও যেতে। এখন এই ভদ্রলোক এখানে আটকে পড়ে, যাত্রীও নেমে গেল, তার ইনকামও বন্ধ হয়ে গেল। তখন সে ক্ষেপে গেল যে ভাই আপনারা এটা কি শুরু করছেন? যাদের বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের বাসভবনে যান, তাদের কার্যালয়ের সামনে গিয়ে আন্দোলন করেন। শাহবাগ চত্বর কেন আপনারা বেছে নিলেন? ঢাকা শহরে কি আর কোনো জায়গা পান না? আপনারা খালি ময়দানে গিয়ে আন্দোলন করেন। উনি তো ঠিকই বলেছে। মানে আমি এইরকম ঘটনা আর কখনো দেখি নাই যে একটা অ্যাম্বুলেন্সে একজন পেশেন্ট মুমূর্ষ অবস্থায় রয়েছে, প্লাস একটা বাচ্চা, ছোট বাচ্চা, সেই অ্যাম্বুলেন্সটাও যেতে দিচ্ছে না। প্লাস আমি এই নিউজগুলি পরপর একটার পর একটা দেখলাম। এই যে লাল গেঞ্জি পরা এই ভদ্রলোক কোনো এক মেডিকেলে যাচ্ছিলেন রক্ত দেওয়ার জন্য মুমূর্ষ রুগীকে, তাকে পর্যন্ত যেতে দিচ্ছে না। তারা অনেক রিকোয়েস্ট করলো, তারপরেও যেতে, যারা প্রমাণ চাচ্ছে, সে একটার পর একটা প্রমাণ দেখাচ্ছে। একবার একজন দেখছে যাচ্ছে, আবার আরেকজন আসতেছে। মানে এই রকম অবস্থা। আবার তারা ডিপ্লোমা নার্স, তারা নাকি জনগণের সেবক, জনগণকে সেবা দিবে। আরে ওরা কিসের জনগণের সেবা দিবে? ওদের জন্য মানুষ মারা যাচ্ছে, আর ওরা করবে জনগণের সেবা, দেশের সেবা। তোরা যদি ডিপ্লোমা হয়ে না থাকতে চাস তাইলে ডিপ্লোমা পড়িস কেন তোরা ডিপ্লোমা? এবং একজন বাইক চালক, সে অফিসে যেতে পারছে না তখন দেখলাম যে সে অভিশাপ দিচ্ছে যে আমি আজকে অভিশাপ দিচ্ছি, আমি দোয়া করছি আপনাদের যেন এই দাবি না পূরণ হয়, আপনাদের দাবি যেন না মেনে নেয়। আপনারা আমাদেরকে এত কষ্ট দিচ্ছেন, এত হাজার হাজার মানুষদেরকে কষ্ট দিচ্ছেন, হাজার হাজার যাত্রীদেরকে কষ্ট দিচ্ছেন, গাড়ি, বাস, প্রাইভেট কার সব আটকিয়ে রেখেছেন। তো শেষ মুহূর্তে অবশ্যই জনগণ আর কি করবে, যখন ক্ষেপে গিয়েছে তখন হচ্ছে ব্যারিকেড সব ভেঙে দিল, এবং দুই পক্ষের মধ্যে যখন হাতাহাতি শুরু হয়ে গেল তখন পুলিশ আসলো। আমার প্রশ্ন হচ্ছে, এতক্ষণ পুলিশ কি করলো? পুলিশ কেন এর আগে আসেনি? পুলিশ কেন এতক্ষণ বসেছিল জনগণকে এই কষ্ট দেওয়ার পরে? আরে বাবা, ছাত্ররা একটার পর একটা আন্দোলন করেই যাবে, আর পড়ালেখা করবে না। দেখা যাবে এক্সাম যখন শুরু হবে, যেমন গত ইন্টারে যা হলো, তখন বলবে যে একটা দুইটা পরীক্ষা দিয়ে না অটো পাস দেন, তার জন্য আবার শুরু হবে আন্দোলন, ঘেরাও, জ্বালাও, পোড়াও। এগুলি কি হচ্ছে? মানে এইসব দেখে এখন আমার কাছে মনে হচ্ছে কি জানেন, যে ঢাকা শহর যত দিন যাচ্ছে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। মানে ঢাকা শহর থেকে পালাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর দেখা যাবে ঢাকা শহর থেকে পালাতে একটা সময় মানে সুযোগ পেলে অবশ্য যাচ্ছে, যেই সুযোগ পাচ্ছে সেই বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। আর বাংলাদেশের যে ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ যাদেরকে নিয়ে, যারা দেশ গড়বে, মানে যে দামাল ছেলেগুলি ভার্সিটি থেকে বের হচ্ছে কিংবা ভার্সিটিতে অ্যাডমিশন হবে, সেই বাচ্চাগুলি সুযোগ পেলেই চলে যাচ্ছে বাহিরে। তাইলে বাংলাদেশের কি অবস্থা হবে? মেধাবীগুলি যদি বাংলাদেশ ছেড়ে চলে যায় এইসব ঘটনার কারণে, এইসব পরিবেশের কারণে, তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? একবার চিন্তা করে দেখেছেন? কিংবা প্রশাসন উপরে যারা রয়েছেন তারা কি একবার চিন্তা করে দেখেছেন? না। বিভিন্ন জায়গায় মেধাবীদেরকে মেরে ফেলতেছে বিভিন্নভাবে, এবং সেই ভয়ে মেধাবীরা দেশ ছেড়ে পালাচ্ছে। এবং প্রত্যেক বাবা মা সন্তানকে একটা নিরাপদ পরিবেশ দেওয়ার জন্য, নিরাপদ জীবন দেওয়ার জন্য বাহিরে পাঠিয়ে দিচ্ছে।
জানি না কবে বাংলাদেশ শান্ত হবে এবং সুন্দর একটি পরিবেশ বাংলাদেশে তৈরি হবে। আদৌ কি হবে, আদৌ কি বাংলাদেশ শান্ত হবে, তার কিছুই জানি না, একমাত্র আল্লাহ পাকই জানেন যে আমরা সুন্দর একটি বাংলাদেশ আদৌ পাবো কি না। যাই হোক, এতক্ষণ অনেক কথা বললাম। আসলে ওই বাবার আর্তনাদটা দেখে আমার ভালো লাগেনি, খুব কষ্ট পেলাম, সেজন্যেই আজকের ভিডিওটা করা। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।